জয় হিন্দ। তো আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। দেখো, এর আগের যে ভিডিওগুলো আছে, আমরা কষে থেকে যে 2 ছিল ক্লাস 10 অঙ্ক, কষে থেকে 2, তো সেখানে আমরা 1 থেকে 12 অবধি অঙ্কগুলো করে ফেলছি। ঠিক আছে? তো তোমরা যারা আগের অঙ্কগুলি দেখোনি, তোমরা ডিসক্রিপশনে অথবা প্লে লিস্টে যে আছে ভিডিওগুলি পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকে আমরা অঙ্ক করবো হচ্ছে 13 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 13 থেকে মোটামুটি 18 নম্বর অবধি অঙ্ক আমরা করব। ঠিক আছে? তো 13 নম্বর অঙ্ক কী বলছে, যে লেখা আছে, দেখো, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদ আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এই অঙ্কর মধ্যে দেওয়া আছে কি না, 7 বছরের সুদ আসল দেওয়া আছে। 7 বছরের সুদ আসল হচ্ছে 7,100 টাকা এবং 4 বছরে বলা আছে সুদ আসল 6,200 টাকা। তো এখান থেকে তোমাদের মূলধন বের করতে হবে, মানে আসল টাকাটা কত ছিল, এবং বার্ষিক সুদের হার কত সেটা তোমাকে বের করতে হবে। তো অঙ্কটা আমরা কীভাবে করবো দেখো না, প্রথমে আমাদের দেওয়া আছে কি 7 বছর, তাই তো, যে 7 বছরে সুদ যোগ আসল কী হয়, সুদ আসল, তাহলে সুদ যোগ আসল কত টাকা লেখা আছে না, 7,100 টাকা। এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি। এবং পরে লেখা আছে কি না, 4 বছরের সুদ যোগ আসল মানে হচ্ছে সুদ আসল, তাই তো, এটা হচ্ছে 6,200 টাকা। তাহলে দেখো, এই যে অঙ্কগুলো আমরা কী করবো, এখানে সমান সমান দেওয়া আছে, তো না বিয়োগ করব, সবগুলোকে কী করব, বিয়োগ। তাহলে যেখানে যোগ চিহ্ন থাকে ঠিকটার উল্টো চিহ্ন দিতে হয়। আশা করি তোমরা এগুলো অঙ্ক আগে করছো। তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে আমি পাবো 3 বছর। তাহলে 3 বছরের, দেখো এখানে আসল আছে প্লাস, আসল আছে মাইনাস, তাহলে আসল আমরা কাটলাম, পেলাম কি সুদ। তাহলে 3 বছরের সুদ, 3 বছরের সুদ কী হবে না, এখান থেকে আমি যদি বিয়োগ করি তাহলে পাবো আমি 900 টাকা। তাহলে আমি কিন্তু 3 বছর সুদ পেয়ে গেলাম। 3 বছর সুদ কত পেলাম, 900 টাকা। তাহলে এখান থেকে আমরা ইজিলি কী পাবো না, 1 বছরের সুদটা বের করতে পারবো। তাহলে 900 ভাগ কত হবে 3 ইকুয়াল টু হচ্ছে কত টাকা না, 3 3 9, তাহলে 300 টাকা আমরা 1 বছরের সুদ পেয়ে গেলাম। ঠিক আছে? এবার যেহেতু আমরা সুদটা পেয়ে গেলাম, মানে আয়ের মান পেয়ে গেলাম, ঠিক আছে না? এবার তোমরা এখানে 7 বছর অথবা 4 বছর যে কোনো একটাতে অঙ্কটা করলে হয়ে যাবে। তুমি বছরটা যদি 4 বছর ধরো, তাহলে তোমাকে সেখানে সুদে আসলে 6,200 টাকা ধরতে হবে, এবং যদি তুমি 7 বছর ধরো তাহলে তোমাকে সুদে আসলে 7,100 টাকা ধরতে হবে। ঠিক আছে না? তাহলে এবার আমরা দেখি যে তাহলে এটাতে 1 বছর বের হয়ে গেলো, তাহলে 4 বছরের সুদটা কত আমরা বের করে নিই। যদি 4 বছর ধরে আমরা অঙ্কটা করি, তাহলে 4 বছরের যে আছে, 4 বছরের সুদ, 4 বছরের সুদ কত হবে বলো তো না, 1 বছর যদি 300 টাকা হয়, 4 বছরে হবে টোটাল 3 4 1200 টাকা হয়ে গেল তো। এবার তাহলে 4 বছরের সুদ আসল দেওয়া আছে, তাই তো, অঙ্কের মধ্যে লেখা আছে কি 4 বছরের সুদ আসল, 4 বছরের সুদ আসল কত টাকা, 6,200 টাকা। আর আমরা এখনই বের করলাম কি যে 4 বছরের সুদ, যেটা ইন্টারেস্ট আই, কত টাকা, 1200 টাকা। তাহলে এখান থেকে আমরা আসলটা বের করতে পারবো। 4 বছরের আসল মানে পি এর মান কত হবে বলো তো, এই সুদ আসল থেকে আমরা সুদটাকে বাদ দেবো। তাহলে সুদ আসল হচ্ছে 6,200 টাকা বিয়োগ হচ্ছে 1200 টাকা। আমরা সুদ থেকে বাদ দিলে আমরা পেয়ে যাবো টোটাল হচ্ছে কত না, 5,000। এটা পেয়ে গেলাম আমরা পি এর মান। তাহলে এখন আমরা ইজিলি অঙ্কটা করবো। সূত্র আমাদের কী ছিল, সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পিটিআর বাই হচ্ছে 100। এখানে আই এর মান কত, সুদে যে দেখো 1200 টাকা, তাহলে এখানে আমরা লিখবো 1200 সমান সমান পি এর মান কত বের এলো না, 5,000। আসল পেয়ে গেলাম কিন্তু, এটা একটা অ্যান্সার। টি এর মান কত, এখানে আমরা ধরবো 4 বছর। ঠিক আছে, আমরা 4 বছর ধরে অঙ্ক করতেছি, তাই না? তাহলে এবার আর এর মানটা বের হয়ে যাবে 100। এখানে আমরা দুটো শূন্য কাটলাম। তাহলে এখন এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করে দিই, তাহলে আমরা পাবো 50 গুণিতক 4 গুণিতক আর 1200 টাকা এদিকে লিখব। তাহলে এখানে পড়ে থাকবে আর ইকুয়াল টু 1200 বাই হচ্ছে 50 গুণিতক হচ্ছে 4, 0 0 কাটি, 4 দিয়ে যদি কাটি 3 4 12 0 30, তাহলে 5 দিয়ে 30কে কাটলে কত হবে, 5 6 হচ্ছে 30। তাহলে আর এর মান পেলাম আমরা 6%। ঠিক আছে না? তাহলে আমরা এখন উত্তরটা লিখবো এখানে ডাইরেক্ট, যে মূলধনের পরিমাণ কত টাকা হলো, 5,000 টাকা।
না? তাহলে সুতরাং মূল ধনের পরিমাণ কত হাজার টাকা? না 5,000 টাকা, এবং সুদের হার কত করে হলো? 6%। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটা একটু দেখে নাও। এবার দেখো 14 নম্বর অঙ্ক কী বলছে, যে একই সময় অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ 2,360 টাকা এবং 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হার অনুপাতে কত হবে তা নির্ণয় করি। এখানে দুজন ব্যক্তি আছে, দুজনে দুই জায়গায় টাকা জমা রাখে। একজন ব্যাংকে রাখেন, তিনি হচ্ছেন অমল রায়, এবং পশুপতি ঘোষ যে আছে তিনি পোস্ট অফিসে জমা রাখেন 2,000 টাকা। তো 3 বছর পর তারা দেখলেন যে ব্যাংকে টাকা রেখেছে প্রথমজন, তাই না? তাহলে তার টাকা হচ্ছে কত? সুদে আসলে 2,360 টাকা, এবং পশুপতি ঘোষ যে আছে কত পাইছে? 2,480 টাকা। তো এই বেশি টাকা পাইছে, তার মানে পোস্ট অফিসে যে সুদের হারটা বেশি দিছে, তাই না? এবার যে সুদের হার বের হইলো তাদের কিন্তু অনুপাতটা বের করতে বলছে অঙ্কের মধ্যে, ঠিক আছে? তাহলে দেখো আমরা অঙ্কটা কীভাবে করছি না, 14 নম্বর অঙ্ক। এখানে দুইটা অঙ্ক করবো আমরা। কীরকম? এখানে ব্যাংকের ক্ষেত্রে এখানে আছে কি অমল রায়, আর একদিকে আমরা বের করব পোস্ট অফিসের ক্ষেত্রে। এখানে আছে পশুপতি ঘোষ। দুইটা ব্যক্তি। তাহলে এখানে যে আছে দেখো আসল যেটা পি এর মান প্রথমে কত টাকা রেখেছিল? না 2,000 টাকা, ঠিক আছে? আর তাহলে সুদ আমরা পাবো কী করে? দেখো সুদ মানে হচ্ছে আয়, বলছে সুদ আসলে পেলেন তিনি কত টাকা? না 2,360 টাকা। সেখান থেকে আসলটাকে যদি বাদ দিই তাহলে আমরা পেয়ে যাবো এখান থেকে 360 টাকা, এটা পেলাম আমরা সুদ, ঠিক আছে? আর সময় কত? টি ইকুয়াল টু দেওয়া আছে 3 বছর পর, এতটুকু অঙ্কটার মধ্যে দেওয়া আছে। তাহলে আমাদের কী বের করতে হবে? সুদের হার বের করতে হবে। সুদের হার সেটা হচ্ছে আর এর মান কত। এবার সূত্র কি? আই ইকুয়াল টু পি টি আর বাই হচ্ছে 100। দেখো এখানে আই এর মান কত? না 360 গুণন পির মান কত? 2,000 টাকা, টি কত? 3 বছর, আর এর মান নেই 100, দুইটা শূন্য কাটলাম। তাহলে আমরা এখন উত্তরটা কী পাবো? না 20 গুণিতক 3 গুণিতক আর সমান সমান পাবো 360। তাহলে এখানে আর ইকুয়াল টু 360 আর 20 গুণিতক 3, প্রথমে শূন্য শূন্য কাটি। এখানে 3 দিয়ে কাটলে 3 ওকে 3 দুগুণে 6, আর 2 দিয়ে কাটাকাটি করলে 6 দুগুণে 12। তাহলে যে আর হয়ে গেলো আমার হচ্ছে 6%। এটা বেরোলো ব্যাংকের ক্ষেত্রে। ঠিক একইভাবে একটা অঙ্ক করবো আমরা কোথায়? পোস্ট অফিসের ক্ষেত্রে। এখানেও যে আছে আসল কত টাকা? না আসল যেটা পি এর মান এরও 2,000 টাকা রেখেছিল। সুদ কত? এখানে সুদটা কত? তিনি টাকা পেয়েছিলেন হচ্ছে না 2,480 টাকা, 2,480 টাকা। তাহলে 2,000 টাকা যদি আমরা বাদ দিই আসলটাকে, তাহলে আপনি সুদ পাচ্ছেন হচ্ছে 480 টাকা। এরও সময় ছিল কত বছর? না 3 বছর। আর এরও সুদের হারটা আমাদের বের করতে হবে। সুদের হার সেটা কত বের করতে হবে। তো সূত্র কী জানি আমরা? সূত্র জানি আই ইকুয়াল টু কী হয়? না পিটিআর বাই হচ্ছে 100। এবার এখানে আই এর মান কত? না 480 ইকুয়াল টু পির মান এখানেও 2,000 গুণিতক টির মান হচ্ছে 3 বছর, আর নাই 100, দুটো শূন্য করে কাটলাম। তাহলে এখন আমরা এদিকে লিখবো কত? বা 20 গুণিতক 3 গুণিতক আর এদিকে থাকবে 480। তাহলে হচ্ছে আর ইকুয়াল টু 480 বাই হচ্ছে 20 গুণিতক 3, শূন্য শূন্য কাটা, 2 দিয়ে কাটাকাটি করলে আমরা পাবো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 3 দিয়ে কাটলে 3 8 24।
তাহলে যে হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে 8%। রিজন করে আমরা পার্সেন্টেজটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা তাদের অনুপাতটা বের করবো, ঠিক আছে না? তো সুদের হারের অনুপাত অঙ্কটা কী বলছে, উত্তরটা বলছে কি যে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত। তো ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত, সরল সুদের হারের অনুপাত একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে কত 8। তাহলে এখানে অনুপাত বের করলে কত হবে না, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3:4, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো অঙ্কটা তোমরা একটু দেখে নাও। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এরপর নেক্সট 15 নম্বর অঙ্ক। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এই অঙ্কের মধ্যে দেখো যে প্রথমে 15,000 টাকা ধার করেন, তো সেটাই হচ্ছে আসল যেটা ধার করে, সেটা হচ্ছে কার মান না পি এর মান, এবং সময় বলছে 5 বছর, এবং ব্যাংকে শোধ করে কত টাকা না 22,125 টাকা। তার মানে এখানে সুদ সমেত টাকাটা শোধ করতে হচ্ছে, তাই না? এখানে 15,000 টাকা ধার নিয়েছিলেন এবং 22,125 টাকা তিনি টোটাল ব্যাংকে শোধ করছেন। তার মানে যে আছে এখানে সুদ আসলটা দুইটাই আছে, সুদ এবং আসল মিলেই তো ব্যাংকে শোধ করতে হবে। তাহলে যে আছে দেখো, আমরা যদি এই সুদ আসল থেকে আসলটাকে বাদ দিই তাহলে কিন্তু আমরা সুদ পেয়ে যাব। এখানে আসল আছে এবং সময়টা দেওয়া আছে, তাহলে শুধু আমাদের আরের মান বের করতে হবে। ইজি অঙ্ক, দেখো কীভাবে করি আমরা। 15 নম্বর, প্রথমে এই অঙ্কের মধ্যে আসল দেওয়া আছে, আসল যেটা হচ্ছে পি, ধার করে কত হাজার না 15,000 টাকা। এখানে সুদ আসল মানে যেটা শোধ করে সুদ আসল কত টাকা বলছে, সুদ আসল 22,125 টাকা। তাহলে সুদ আমরা পেয়ে যাব, সুদ যেটা হচ্ছে আই ইকুয়াল টু না 22,125 থেকে 15,000 টাকা আমরা বাদ দেব। তাহলে আমরা পেয়ে যাব 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 7,125 টাকা। 7,125 টাকা কি সুদ, এবং সময় অঙ্কের মধ্যে সময় যে টি, এটা বলে দেওয়া হয়েছে যে 5 বছর। আমাদের সুদের হার বের করতে হবে, সুদের হার যেটা হচ্ছে আর ইকুয়াল টু কত। তো আমরা সূত্র কি জানি, সূত্র জানি হচ্ছে আই ইকুয়াল টু না পি টি আর বাই হচ্ছে 100। এখানে আই এর মান কত, দেখো অঙ্কের মধ্যে আই এর মান, দেখো এখানে আমরা আই এর মানটা বসাবো না কত 7,125 টাকা ইকুয়াল টু পির মান কত না 15,000, টি হচ্ছে 5 বছর, আর এর মান দেওয়া নেই, নিচে হবে 100, এখানে 0 কাটলাম। এবার আমরা কি পাবো না এদিকে 150 গুণিতক 5 গুণিতক আর 7,125। এবার আর ইকুয়াল টু এখানে থাকবে 7,125 বাই হচ্ছে 150 গুণিতক হচ্ছে 5। ঠিক আছে, তাহলে আমরা এখন কাটাকাটি করি। দেখো 5 দিয়ে যদি এটাকে আমরা কাটাকাটি করলে কী হবে, দেখো ভাগটা দেখে নাও। 5 দিয়ে কত 7,125, প্রথমে কত আসবে 1, 5, 2, 1, 4, 5, 20, 1, 2, 12, 5 দুগুণে 10, 2, 5, 5, 5, 25। তাহলে দেখো 5 দিয়ে যদি এটাকে আমি ভাগ করি তাহলে কিন্তু আমি পাচ্ছি 1,425, তাহলে 1,425। এবার যে আছে এই শেষে কত আছে বলতো 25, তার মানে এটাকে ডাইরেক্ট না আমি 25 দিয়ে ভাগ করতে পারি। এখানে আছে 150, তার মানে 4 25 100, 6 25 150, আর 25 দিয়ে যদি আমি ভাগ করি, 25 দিয়ে কত 1,425কে ভাগ করতেছি, তাহলে আমরা পাবো এখানে 5 বাদ দেবো না, 5 25 হবে 125, 5 7 12, 2 হাতে 1, 3 3 4 175, তাহলে
7×25 পাবো আমি 175, তাহলে উত্তর পেলাম কিন্তু আমি 57। তাহলে এখানে লিখবো 5, 7। তাহলে আর ইকুয়াল টু যা হচ্ছে কত হবে, 57/6। এটাকে ভাগ করি, তাহলে পাবো আমি 7×8 7 9 63, 6 6 9 54, 3.1 নেব, 5 6 30। তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, উত্তরটা লিখে নেবে, আর ইকুয়াল টু হচ্ছে 9.6%। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। এবার দেখো 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক কী বলছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় একক দশক শতক হাজার 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকে ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছেন হিসাব করে দেখি। তাই এই অঙ্কটাতে কী লেখা আছে দেখো, একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে আসলাম চাচা। তিনি অবসর যখন হয়, মানে চাকরি শেষ হয়, তখন তিনি 1 লাখ টাকা পেলেন। এবারে এই 1 লাখ টাকার মধ্যে কিছু টাকা ব্যাংকে রাখেন এবং কিছু টাকা পোস্ট অফিসে রাখেন। ঠিক আছে না? তো টোটাল সুদ বাবদ তিনি 5,400 টাকা পান, দুইটা মিলেই। এবার যেটা 5% আছে সেটা হচ্ছে কোথায় না ব্যাংকে, এবং 6% সুদ দেয় হচ্ছে পোস্ট অফিস থেকে। তাহলে তিনি কত টাকা কোথায় রেখেছেন সেটা তোমাদের বের করতে হবে। এখানে কিন্তু আসল দেওয়া নেই, মানে কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছেন সেটা দেওয়া নেই, সেটা আমাদের বের করতে হবে। দেখো একটা সিম্পল বিষয়, ধরো আমাদের কাছে যে লোকটা আছে 1 লাখ টাকা পেলেন, তো 1 লাখ টাকার মধ্যে তিনি যদি ধরো ব্যাংকে 60,000 টাকা রাখেন, 60,000 টাকা রাখলো, তাহলে তিনি পোস্ট অফিসে কত রাখছেন বলো তো? তাহলে বাকি টাকাটা, তাহলে 1 লাখ থেকে যদি আমি 60,000 বাদ দিই, তাহলে আমি পাবো কত, 40,000 টাকা। সিম্পল হিসাব এটা। কিন্তু এই অঙ্কের মধ্যে কী বলতো, দেওয়া নেই যে কোথায় কত টাকা রেখেছেন। তাই আমরা অঙ্কটাতে প্রথমে ধরে নিতে হবে যে তিনি কোথায় কত টাকা রেখেছেন। ঠিক আছে, তো প্রথমে অঙ্কের মধ্যে দেওয়া আছে কি, যে আসলাম চাচা অবসর গ্রহণের সময় 1 লক্ষ টাকা পান। এবার দেখো আমরা কি বললাম, যেখানে আমাদের টাকাটা ধরে নিতে হবে। তো মনে করি তিনি ব্যাংকে রেখেছেন সমান X টাকা, ধরে নিলাম। এবার দেখো প্রথমেই বললাম যে 1 লক্ষ টাকার মধ্যে যদি 60,000 টাকা তিনি ব্যাংকে রাখেন, তাহলে পোস্ট অফিসে রাখবে হচ্ছে 40,000 টাকা। কিন্তু এই অঙ্কের মধ্যে সেটা দেওয়া নেই তিনি ব্যাংকে কত রেখেছেন। এখানে দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি কত, X টাকা। তাহলে যে আছে এই 60,000 টাকার বদলে আমরা কত ধরলাম এখানে X। তার মানে এই 1 লক্ষ টাকা থেকে যদি আমি X টাকা বিয়োগ করি, তাহলে কিন্তু আমি পোস্ট অফিসে কত টাকা রেখেছি সেটা পাবো। ঠিক আছে, তার মানে পোস্ট অফিসে যে টাকাটা আছে সেটা হচ্ছে 1 লাখ মাইনাস X, মানে যেটা ব্যাংকে রেখেছে সেই টাকাটা বাদ দিতে হবে, তাই না? তাহলে আমরা কী লিখব, তিনি পোস্ট অফিসে রেখেছেন কত, টোটাল 1 লক্ষ টাকা বিয়োগ X, এটা হচ্ছে পোস্ট অফিসের টাকা। যেখানে Xটা কি ব্যাংকের টাকা, সেই টাকাটা বাদ দিলে আমরা পেয়ে যাব পোস্ট অফিসের টাকাটা। ঠিক আছে না? তাহলে এবার দেখো আমরা অঙ্কটাকে কীভাবে করি। এইদিকে আমরা ব্যাংকের ক্ষেত্রে, আর একদিকে আমাদের পোস্ট অফিসের ক্ষেত্রে করতে হবে। পোস্ট অফিসের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে কিন্তু সুদের হারটা বলছিল 5%, তাই না? এবার দেখো প্রথমে আমাদের
সূত্র আমরা জানি কি, সূত্র জানি হচ্ছে আই ইকুয়াল টু PTR/100, ঠিক আছে না। এখানে যদি আমরা লিখে নিই, তারপর পি মানে কত বলো তো, এখানে ব্যাংকে কত টাকা রেখেছিল, এক্স টাকা, তাই না, তাই পির মানটা হচ্ছে এক্স। এখানে টি দেওয়া আছে, টি কি দেওয়া আছে, দেওয়া নেই। তাহলে দেখো অবসর গ্রহণে বার্ষিক কথাটা উল্লেখ করা আছে, তার মানে অঙ্কটাকে আমাদের বছরটাকে যে আছে 1 বছর ধরতে হবে, ঠিক আছে। আর হচ্ছে কত, ব্যাংকের ক্ষেত্রে 5% কিন্তু, ঠিক আছে। তাহলে ইন্টারেস্টটা আমাদের বের করতে হবে, আয়ের মানটাই বের করতে হবে। তাহলে আই ইকুয়াল টু পির মান কত ধরলাম আমরা, এক্স, ইন্টু টি মানে 1 বছর, আর হচ্ছে 5% বাই হচ্ছে 100, কাটাকাটি করলে 5 20 100। তাহলে আমরা আই ইকুয়াল টু কত পেলাম বলো তো, x/20, এটা সুদ, এটা ব্যাংকের ক্ষেত্রে সুদ, ঠিক আছে না। ঠিক একইভাবে পোস্ট অফিসটা আমরা বের করে নেব, PTR/100, এখানেও পি হচ্ছে আমার এই যে 1 লক্ষ মাইনাস এক্স, তাই না। আর টিটা এখানেও আমরা 1 বছর ধরবো, আর হচ্ছে কত পার্সেন্টেজ বলো তো, 6 এবার। আর আইটা আমাদের বের করতে হবে। তাহলে আই যেরকম আছে পি হচ্ছে কত না, 1 লাখ বিয়োগ এক্স, টি মানে 1 বছর, আর হচ্ছে 6, নিচে কত হবে 100। এখানে কাটাকাটি করে দিই আমরা, 3 দুগুণে 6 আর 50 দুগুণে 100। তাহলে আই ইকুয়াল টু, আমরা কি বলবো, 3 অক্ষে 3, তাহলে এই লেখাটাকে আমরা এইভাবে লিখতে পারি, 3 ইন্টু 1 লক্ষ বিয়োগ এক্স বাই হচ্ছে কত, 50। এবার যে আছে আই ইকুয়াল টু, এটাকে আমরা গুণ করে দিই, তাহলে কী হবে না, 3 লক্ষ 1 2 3 4 5 বিয়োগ হবে 3x, নিচে হবে কত না 50। এটা হচ্ছে তোমার পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ, এত টাকা, ঠিক আছে। এবার তিনি সুদ বাবদ কিন্তু একটা টাকা দেওয়া আছে অঙ্কের মধ্যে, তাহলে আমরা পরের পেজে করি। দেখো প্রশ্ন অনুসারে আমি লিখে রেখেছি 5400 টাকা, এটা দেওয়া আছে যে তিনি টোটাল ব্যাংক এবং পোস্ট অফিস মিলে সুদ বাবদ 5400 টাকা পান। তাহলে আমরা যে সুদগুলো পেলাম এখনই অঙ্কের মধ্যে, একটা পেলাম হচ্ছে x/20, যেটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, এবং যোগ, আর পোস্ট অফিসের ক্ষেত্রে কত পেলাম না, 3 লাখ বিয়োগ 3x বাই হচ্ছে 50। এই যে দুইটা সুদ যদি আমি যোগ করি, তাহলে কিন্তু আমি 5400 টাকা পাবো। তাই এই দুটো সমষ্টি এবং যেটা অঙ্কে দেওয়া আছে, এইটা হচ্ছে, এই সুদটা হচ্ছে আমাদের অঙ্ক অনুযায়ী, আর এটা বইয়ে দেওয়া আছে, তার জন্য এদের মাঝখানে কী করলাম বলো তো, সমান সমান, বুঝতে পারলে। তাহলে এবার এটাকে আমরা সমাধান করব। এখানে যে আছে আমাদের লসাগু কত হবে, লসাগু করতে হবে, হ্যাঁ না। তাহলে লসাগু হবে হচ্ছে আমার 50 দুগুণে 100 লসাগু হবে। আর প্রথমে 20 দিয়ে যদি এটাকে ভাগ করি, 5 20 100 হয়, 5 উত্তর পেলাম, 5-এর সঙ্গে এক্স গুণ করলে হবে 5x, গুণন 50-এর সঙ্গে 100কে ভাগ করলে আমরা ভাবো উত্তর হচ্ছে 2, 2-এর সঙ্গে এটাকে গুণ করলে 3 দুগুণে হচ্ছে 6, 1 2 3 4 5টা শূন্য বিয়োগ 3 দুগুণে 6x হয়ে গেল। এবার এখান থেকে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে কত না, প্রথমে পাবো এখানে 6-এর পরে 1 2 3 4 5টা শূন্য বিয়োগ 6টা এক্স থেকে 5টা এক্স বিয়োগ করলে পাবো 1টা এক্স, ঠিক আছে। আর এদিকে যদি আমরা পরে করি, 100 সমান সমান 5400, কোনাকুনি গুণ করে দিলে কী হবে না, এখানে আছে 6 লক্ষ বিয়োগ এক্স ইকুয়াল টু, এটার সঙ্গে 100 গুণ করলে 5 4 1 2, আবার 2টা শূন্য বেড়ে যাবে, 100 গুণ করলে 2টা শূন্য বেড়ে গেল, তাই না। তাহলে এবার যা আছে উত্তরটা কী হবে বলো তো, এখানে মাইনাস এক্সট্রা পড়ে থাকবে, এখানে 5,40,000 1 2 3 বিয়োগ এই 6 লক্ষটা এদিকে চলে যাবে, সমান সমান ওদিকে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে, কারণ এটা যোগ বিয়োগ সম্পর্কে আছে, যোগ সম্পর্কে আছে। তাহলে এখানে লিখবো আমরা 6 লক্ষ 1 2 3 4 5। তাহলে যে আছে দেখো মাইনাস এক্স ইকুয়াল টু, এখান থেকে বিয়োগ করলে পাবো আমরা 60,000, আর এখানে 6 লক্ষ আছে, এ হচ্ছে বড় সংখ্যা, এর চিহ্ন বিয়োগ, তাহলে উত্তরটা আসবে একটা বিয়োগ সামনে আসবে। এবার এই মাইনাস কাটবো, তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম আমরা বলো তো,
60,000 টাকা। 60,000 টাকা তিনি ব্যাংকে রেখেছেন, এটা এক্সের মান। তাহলে উত্তরে আমরা কী লিখব, যে ব্যাংকে রেখেছেন, ব্যাংকে টাকা রেখেছেন সমান সমান 60,000 টাকা, এবং পোস্ট অফিসে টাকা রেখেছেন। দেখো অঙ্কে আমরা করেছিলাম কত না 1 লক্ষ বিয়োগ হচ্ছে এক্স, তাহলে 1 লক্ষ টাকা 2 3 4 5 বিয়োগ এই 60,000 টাকা ব্যাংকের টাকাটা আমাদের বাদ দিতে হবে। তাহলে আমরা কী যে পেয়ে যাবো বলতো, পোস্ট অফিস। তাহলে 1 লক্ষর মধ্যে যে আছে 60,000 টাকা যদি আমরা বাদ দিই, তাহলে থাকবে আমার হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকা তিনি পোস্ট অফিসে রেখেছেন এবং 60,000 টাকা তিনি ব্যাংকে রেখেছেন। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। এরপরে দেখো 17 নম্বর অঙ্ক। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছেন হিসাব করে দেখি। দেখো এর আগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম। এখানে 1 লক্ষ টাকা ছিল, এখানে 10,000 টাকা আছে। এখানে 5% এবং 6% সুদের হার ছিল, এখানে একটা 6%, একটা 7%। এখানে সময়টা ছিল 1 বছর, আর এখানে আমরা সময়টা পেয়েছি 2 বছর। আর সুদের বাবদ মোট হচ্ছে 1280 টাকা পাচ্ছে। ঠিক একই প্রসেসে অঙ্কটা করবো আমরা। তাহলে এখানে যে আছে কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন সেটা বের হয়ে যাবে, তাই তো। তাহলে করি 17 নম্বর অঙ্কটা। প্রথমে তিনি তার কি বলছে, সঞ্চিত অর্থের তাই রেখা দিদির সঞ্চিত অর্থ কত টাকা না 10,000 টাকা। ঠিক আছে, এটা গেল। এবার তাহলে আমরা প্রথমে ধরি যে মনে করি প্রথম ব্যাংকে, দুইটা ব্যাংক আলাদা আলাদা। তাহলে প্রথম ব্যাংকে যে আছে টাকা রেখেছেন সমান সমান এক্স টাকা। তাহলে অন্য ব্যাংকটিতে বা দ্বিতীয় অন্য ব্যাংকে টাকা রেখেছেন, কী হবে না এই 10,000 টাকা থেকে আমাদের যে আছে প্রথম ব্যাংকে টাকাটা বিয়োগ করতে হবে। তাহলে এটা হয়ে গেল আমার দ্বিতীয় ব্যাংকের টাকা। ঠিক আছে না? তাহলে আমরা এটা হচ্ছে প্রথম ব্যাংক, আর এদিকে করবো আমরা দ্বিতীয় ব্যাংক বা অন্য ব্যাংক। প্রথম ব্যাংকের ক্ষেত্রে এখানে আমি ডাইরেক্ট আমরা এই সূত্র বসাবো, I = PTR/, হচ্ছে 100। এখানে পি এর মান প্রথমে হচ্ছে এক্স টাকা, এখানে এবার টিটা বলছে 2 বছর, কিন্তু হ্যাঁ না, সুদের হার যেটা আর এটার মান কত দেওয়া আছে, প্রথমে আছে 6% এবং আইটা আমাদের বের করতে হবে। তাহলে আই থেকে গেল পি মানে হচ্ছে এক্স ইন্টু টি মানে হচ্ছে 2, আর মানে হচ্ছে 6, নিচে আসে 100। কাটাকাটি করি, 50 দুগুণে 100, 3 দুগুণে 6, আর 25 দুগুণে 50। তাহলে I = 3x বাই কত পাবো আমরা 25, এটা টাকা পাইলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে বা দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে কী হলো, এখানেও যে আছে I = PTR/, কত হবে না 100। এখানে পি এর মান হচ্ছে 10,000 বিয়োগ এক্স, টিটা হচ্ছে 2 বছর, আর হচ্ছে এখানে 7%, আর আই এর মান কত সেটা বের করতে হবে। তাহলে আমরা মানগুলো বসাই। পি এখানে কত না 10,000 বিয়োগ এক্স, টি হচ্ছে 2 বছর, আর হচ্ছে কত 7, নিচে কত হবে 100। এবার হচ্ছে কি হবে, আমরা কাটাকাটি করি, তাহলে পাবো এখানে 50। তাহলে I = এখানে পাচ্ছি আমরা, দেখো 7, এটা যদি ডাইরেক্ট গুণ করে দিই তাহলে আমরা পাবো 70,000 বিয়োগ পাবো 7x, নিচে পাবো আমরা একটা 50। এটা গেল
অন্য ব্যাংকের ক্ষেত্রে। এবার প্রশ্ন অনুসারে কী লিখবো আমরা? প্রশ্ন অনুসারে তিনি কত টাকা টোটাল পেয়েছেন? না 1280 টাকা। 1280 টাকা। তাহলে সুদ দুইটাকে আমরা যোগ করতে হবে, কারণ টোটাল সুদ দুইটা ব্যাংকের ক্ষেত্রে সুদ, মোট সুদ হচ্ছে 1280 টাকা। তো এটা অঙ্কে আগের থেকে দেওয়া আছে। আর আমাদেরটা কত? আমাদেরটা হচ্ছে 3x বাই হচ্ছে 25, আর পরে অন্য ব্যাংকের সুদ হচ্ছে কত? 70,000 বিয়োগ 7x বাই হচ্ছে কত? 50। এটা সুদ। তাহলে এই দুটো যোগ করলে আমরা এই উত্তরটা পাবো। তার জন্য মাঝখানে সমান সমান। এখন এটাকে আমরা সমাধান করব। প্রথমে যে আছে এখানে লসাগু করতে হবে। আমাদের লসাগু আসবে 50, এখানে হচ্ছে 1280। 25 দিয়ে 50কে ভাগ করলে আমরা উত্তর পাবো 2। 2-এর সঙ্গে 3x গুণ করলে পাবো আমরা হচ্ছে 6x, প্লাস 50-এর সঙ্গে 50কে ভাগ করলে উত্তর পাবো 1। তাহলে উত্তর পাবো আমরা 1 দিয়ে গুণ করলে 70,000 বিয়োগ পাবো 7x। ঠিক আগের মতোই, ঠিক আছে না? তার জন্য বেশি বলতেছি না। এখানে বিয়োগ করলে পাবো আমরা একটা x, আর সামনে আছে কত? 70,000। 7টা থেকে 6টা বাদ দিলে একটা x পাবো। আর ডাইরেক্ট যদি আমি 5 দিয়ে দিকে গুণ করে দিই, তাহলে আমি পাবো 2টা শূন্য। 5 দিয়ে গুণ করলে 5 আর 40 শূন্য, হাতে করে 4। 5 আর 40 হাতে 4, 4 4 5 দুগুণে 10, 4 14, 4 হাতে 1, 5 একে 5 আর 1 6, এত টাকা। তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু 6,400, না 64,000, ওহো, বিয়োগ 70,000। 1 2 3। তাহলে এবার কী হবে? মাইনাস এক্স ইকুয়াল টু যে হচ্ছে এখানে আমরা পাবো কত? 64। তাহলে পাওয়া যাবো আমরা 6,000 টাকা। এখানে 70 হচ্ছে বড়, এই চিহ্ন বিয়োগ আসে, বিয়োগ কাটা গেল। তাহলে এক্সের মান পেয়ে গেলাম কত আমরা? 6,000। তাহলে একটা ব্যাংকে তিনি রেখেছেন 6,000, তাহলে অন্য ব্যাংকে কত হবে? ওই যে 10,000 থেকে 6,000 বাদ দিলে 4,000, তাই না? তাহলে লাইনটা কীরকম হবে? প্রথম ব্যাংকে টাকা রেখেছেন কত হাজার? এক্সের মান পেয়ে গেলাম 6,000 টাকা। তাহলে যে আছে দ্বিতীয় ব্যাংকে টাকা রেখেছেন সমান সমান কত ছিল? এটা 10,000 বিয়োগ এক্স। তাহলে 10,000 থেকে যে আছে আমরা 6,000 টাকা বাদ দেবো, তাহলে উত্তর পাবো 4,000 টাকা। ঠিক আছে।